স্টপ লস চ্যানেলের প্রত্যেকটি প্রিয় দর্শক বন্ধুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এই চ্যানেলের ভিডিওগুলি সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে বানানো হয়েছে। এই ভিডিওগুলির মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো ধরনের শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপরে কেনা বেচা বা হোল্ড করবেন না। আপনি যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে আপনার এক্সপার্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, নতুবা আপনার নেওয়া যে কোনো ডিসিশনের দায়িত্ব কিন্তু শুধুই মাত্র আপনার উপর বর্তাবে। আমি বা এই চ্যানেল কোনোভাবেই সেই দায়ভার গ্রহণ করব না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু দ্য চ্যানেল স্টপ লস। লেটস লার্ন টু স্টপ ইউর লস অ্যান্ড গ্রো ইউর প্রফিট। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করি। চলুন আজকের বিষয় ইন্ট্রাডে এবং সুইং ট্রেডারদের কিছু মারাত্মক ভুল। আমি এখানে ইন্ট্রাডে ট্রেডারদের এবং সুইং ট্রেডারদের সবারটাই একসাথে আমি আপনাদেরকে ধরাবার চেষ্টা করবো আর কি। তো প্রথমত আমি যেটা বলবো, সব থেকে মারাত্মক ভুলের মধ্যে একটা হলো অ্যাবসেন্স অফ ট্রেডিং প্ল্যান। প্রথম পয়েন্ট আমি বলতে চাই বা আমার যেটা মনে হয় সেটা হলো অ্যাবসেন্স অফ ট্রেডিং প্ল্যান। অনেকেরই কোনো প্ল্যানিং থাকে না ট্রেডটার প্রতি, যে আমি ঠিক কোন জায়গায় ট্রেডের মধ্যে ঢুকবো। একটা ট্রেড, ধরুন ইন্টারডে ট্রেডার, একটা ট্রেড আগের দিন সাপোজ 245 টাকায় ক্লোজ দিয়েছে। সাপোজ এরকম একটা বার হয়েছে, কথার কথা বলছি, দাঁড়ান এক মিনিট। ধরুন এরকম একটা ক্যান্ডেলই ধরুন, আপনি ক্যান্ডেল হয়েছে একটা, এবং পরের দিনে স্টকটা সাপোজ আপনি ভাবছেন যে স্টকটা বাড়বে বা কিছু একটা হবে, তা সেখানে আমি কোন লেভেল থেকে আমার এন্ট্রিটা হবে, আমার এন্ট্রিটা কোথায় হবে। স্টক তো লো এতটা নেমে করতে পারে বা এতটা নেমে চলে আসতে পারে, বা এখানে গ্যাপ আপ করে উপরে খুলে দিতে পারে, সেখান থেকে ছোটাতে পারে, অনেক কিছু করতে পারে স্টক। তাহলে আমার প্ল্যানিং কি হবে? অ্যাজ পার ওয়ার্ল্ড মার্কেট সিচুয়েশন পরের দিন কীরকমভাবে মার্কেটটা খুলবে তার উপরেও আমাকে একটা প্ল্যানিং করতে হবে, যে আমি কালকে আগামী দিন যে ওপেনটা করব মার্কেটে, যে আমি যে এন্ট্রিটা মারবো, সেই এন্ট্রি পয়েন্টটা আমার ঠিক কোন জায়গাটায় হওয়া উচিত, এবং তার স্টপ লসও আমার, যদি আমার উল্টো দিকে ট্রেড চলে তাহলে আমার স্টপ লস কোথায় হওয়া উচিত। এই জিনিসগুলোকে মাথায় নিয়ে তবে একটা ট্রেডের মধ্যে কিন্তু ঢুকতে হয়। একটা ট্রেডকে প্ল্যান করতে হয় প্রথমে, যে আমি এই জায়গায় এন্ট্রি মারবো, যদি মার্কেট প্লাসে খোলে তাহলে আমি এই জায়গায় এন্ট্রি মারবো, যদি মার্কেট মাইনাসে খোলে তাহলে আমি এই জায়গায় এন্ট্রি মারবো, যদি মার্কেট প্লাসে খুলে নিচের দিকে নেমে আসে তাহলে আমার স্টপ লস হবে এখানে, যদি মার্কেট মাইনাসে খুলে নিচের দিকে উপরের দিকে উঠতে থাকে তখন আমার স্টপ লস হবে এখানে। তো এই নানান ধরনের প্ল্যানিং ফর ইন্টারডে ট্রেডার বলছি আমি, এটা ইন্টারডে ট্রেডার বলছি। বা যদি আপনি সুইং ট্রেডিং করেন তাহলেও আপনার একটা ভালো ডিম্যান্ড জোনের নিচে স্টপ লস লাগাতে হবে, বা সাপ্লাই জোনের ওপরে আপনাকে স্টপ লস লাগাতে হবে। তো সেগুলো আপনাদের শিখতে হবে, অবশ্যই গভীরভাবে শিখতে হবে। ডেফিনেটলি টেকনিক্যাল অ্যানালিসিসের জায়গাটা যে আপনাদের গভীরভাবে শিখতে হবে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু তাছাড়াও শুধু সেইটুকু শিক্ষা হলেই কিন্তু হবে না, তার সাথে কিন্তু এইসব বিষয়গুলোকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো প্রথমত যে পয়েন্ট আমি বলতে চাইছি সেটা হলো অ্যাবসেন্স অফ ট্রেডিং প্ল্যান। নেক্সট যে পয়েন্টটি আমার মনে হয়েছে সেটা হলো যে মানি ম্যানেজমেন্ট বলতে মানে আমার আছে একটা নির্দিষ্ট আমার ট্রেডিং অ্যাকাউন্টে বা আমার ডিম্যাটে আমার পুরো ফান্ডটাই হচ্ছে সাপোজ 20,000। এবার আমি একটা ইন্ট্রাডে ট্রেডিং মারলাম, এবং এমন একটা রিস্কি ট্রেডিং মারলাম যে আমার রিস্ক রিওয়ার্ড যে রিওয়ার্ড একটা রেশিও হয়ে থাকে, সেই রেশিওটা জেনারেলি প্রফেশনাল ট্রেডাররা 1:3 রিস্ক রিওয়ার্ডে কাজ করে, মানে গেলে 1 টাকা যাবে, আসলে 3 টাকা মিনিমাম আসবে, ঠিক আছে। তো এরকম একটা রিস্ক রিওয়ার্ড মেনটেন করে তারা কাজ করে থাকে। তো আমি এমন একটা ট্রেড করে নিলাম, মানে ট্রেডটার কোনো ম্যানেজমেন্টই নেই, কারণ আমার তো এক নম্বরে এই দুটো জিনিস পরস্পরের সাথে সম্পর্কিত। কারণ আমার যদি ট্রেডকে আমি প্ল্যান না করি তাহলে আমার মানি ম্যানেজমেন্টও হবে না, সোজা কথা। দুজনের সাথে ভীষণভাবে সম্পর্কিত একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি যদি মানি ম্যানেজমেন্ট বা রিস্ক রিওয়ার্ডকে মেনটেনই করলাম না, এমন একটা ট্রেড নিলাম যেখানে আমার ওই দিনেই এমন ভুলটা হলো যে ওই দিনেই আমার 1:3 রিস্ক রিওয়ার্ড মেনটেনই হলো না,
উল্টে আমার মানে আমার ফান্ডে দেখা গেল 30%, 40%, 50%। এক একজনের তো এমনই মানে মানি ম্যানেজমেন্টের মানে পরিকল্পনাই নেই যে একদিনে একটা ট্রেডে তার ফান্ড, যে ফান্ডটা নিয়ে সে মার্কেটে নেমেছিল, যে ফান্ডটা নিয়ে সে বড় হবে ভেবেছিল, যে ফান্ডটা নিয়ে সে আস্তে আস্তে কাজ করে অনেক মার্কেটে অনেক ভালো গ্রোথ করবে ভেবেছিল, একটা ভুল ট্রেডে 50%-এর ওপরে ফান্ড সে ওই একটা ভুল ট্রেডে দিয়ে চলে আসে। তো এবং তারপরে সে আর কোমর ভেঙে পড়ে যায়। তারপরে তার মনে হয় মার্কেটটা খারাপ, মার্কেটে কিছু হয় না, শেয়ার মার্কেট তো জুয়ারিদের জায়গা, এইসব তার মনে হয়। অথচ সে নিজেকে একবারও প্রশ্ন করে দেখে না যে আমি কি করেছি এখানে, না আমি শিখেছি 1 নম্বর ঠিকঠাক করে, 2 নম্বর তো আমার কোনো রিস্ক রিওয়ার্ড ম্যানেজমেন্ট নেই, আমার কোনো মানি ম্যানেজমেন্ট নেই, আমার আছে শুধু কি লোভ। কি আছে? শুধু লোভ। আমার প্রচুর, আমার মন ভর্তি শুধু লোভ, আমার চাই চাই চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু আমি উইদাউট মানি ম্যানেজমেন্ট, উইদাউট রিস্ক রিওয়ার্ড থিওরি মেনটেন করে আমি ট্রেড করে যাচ্ছি। এত সহজ নয় ব্যাপারগুলো, এত সহজ নয়। ঠিক আছে। নাম্বার 3 যেটা আমার মনে হয়েছে সেটা হলো মার্কেট হওয়ার সাথে সাথে ট্রেড নিয়ে নেওয়া। ইন্টারডে ট্রেডাররা ম্যাক্সিমাম অনেকেই এটা করে, কারণ ইন্টারডে অনেকে তো ড্রাগ, আমি তো বলি ড্রাগের নেশার চেয়েও খতরনাক হয়ে যায় অনেকের কাছে। মানে 9টা 15 বাজলো কি বাজলো না ট্রেড নিয়ে নিল, 9টা 15 বাজলো কি বাজলো না ট্রেড হয়ে গেল। মানে বাজলো না মানে অনেকে প্রি মার্কেটেও ট্রেড নিয়ে নেয় আর কি। মানে আপনারা জানেন প্রি মার্কেট খোলা থাকে, যেখানে ট্রেড বিট লাগানো যায়, আপনি অর্ডার লাগাতে পারেন। হ্যাঁ, তো অনেকে এত ধৈর্য থাকে না যে 9টা 15 বেজেছে, মানে 7 মার্কেট খুলেছে তো ট্রেড হয়ে গেছে। অনেকে তো প্রি মার্কেটে আগে থেকেই ট্রেড লাগিয়ে রেখে দেয়। ঠিক আছে। তো এটা যথেষ্ট হাস্যকর ব্যাপার, যথেষ্ট হাস্যকর, আমার তো ভীষণই হাস্যকর লাগে। তার কারণ সেই লোকই আবার বাজারে যখন মানে টমেটো কিনতে যায় না, টমেটোটাকে টিপে টাপে দেখে, গোল না লম্বা, সবুজ মতো কেন ওই জায়গাটা পচা, কেন ওই জায়গাটা একটু কালো। হ্যাঁ, তারাই যখন বেগুন কিনছে, মাছ কিনছে, আলু কিনছে, উল্টে পাল্টে টিপে টাপে দেখে, মানে সে 1 কিলো আলু কিনতে তার 10 মিনিট লাগে। ঠিক আছে। যে কোনো সবজি কিনতে একটা মানে বেগুন কিনবে, মানে 1 কিলো বেগুন কিনবে কি একটা, তার 20 মিনিট লাগে। কি না 25 টাকা কিলো কি 30 টাকা কিলো একটা সবজি কিনতে তার 15 মিনিট লাগে, টিপে টাপে দেখে টেকে। হ্যাঁ, তো সেই মানুষ 25 টাকা সবজি কিনে এত টিপে টাপে ঘুরিয়ে ফাড়িয়ে, কানা আছে কি পচা আছে কি থ্যাবড়ানো আছে এসব দেখে, সেই মানুষ যখন ট্রেড মেরে দেয়, যেহেতু লিভারেজ দেওয়া হয় 1.5 লাখ 2 লাখ টাকা ট্রেড মেরে দেয় উইদাউট এনি, মানে কোনো রকম চার্ট দেখা নেই, কোনো রকম প্ল্যানিং নেই, কোনো রিস্ক রিওয়ার্ড ম্যানেজমেন্ট নেই, মানি ম্যানেজমেন্ট নেই। মানে 9টা 15 মার্কেট খুলে 9টা 16-র মধ্যে তার ট্রেড মারা হয়ে গেল। সো এটা আমার কাছে ভীষণই হিউম্যান সাইকোলজির একটা অদ্ভুত একটা কন্ট্রাডিকশন মনে হয়। হ্যাঁ, যে কি করে মানুষ এরকম বৈপরীত্য তার মানসিকতার মধ্যে কাজ করে। তো এই ঘটনাটা ঘটে এবং এটা আমার মনে হয় একটা চরম মারাত্মক ভুল। মার্কেট খুললো, তারপরে মার্কেট কি রকম ভাবে স্টে করছে, ভলিউম হচ্ছে কি হচ্ছে না, যে জায়গাটায় হিট করছে, ধরুন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের জায়গায় হিট করছে, সেই জায়গাটা কি ধরনের আচরণ করছে, কি ধরনের ক্যান্ডেল আসছে, সেই জায়গায় ক্যান্ডেলগুলো কি ধরনের আসছে। তো এগুলোকে আমাকেও দেখতে হবে, আমাকে দেখতে হবে, দেখে তবে ট্রেড মারতে হবে। তো এটা একটা মারাত্মক ভুল, ভীষণই মারাত্মক ভুল বলে আমার মনে হয়েছে যে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ট্রেড নিয়ে নেওয়া। নেক্সট 4 নম্বর যেটা বলবো সেটা হলো ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং মিনস, ওভার ট্রেডিং আমি লিভারেজের কথা বলছি না, সেটা আসছে পরে বলছি। হ্যাঁ, ওভার ট্রেডিং বলতে আমি ইন্টারনেট ক্ষেত্রে স্পেশালি বলছি। অনেকে থাকে একসাথে 4টে ট্রেড মেরে দেয়, একই সাথে 4টে ট্রেড মেরে দেয়। মানে ওদিকে রিলায়েন্স কেনা আছে, ওদিকে পাওয়ার গ্রিড বেচা আছে, ওদিকে আইটিসি কেনা আছে, হ্যাঁ, এদিকে এসবিআই বেচা আছে, মানে নানান রকমের ট্রেড, বিভিন্ন রকম যখন যেমন মনে হয়েছে একই সাথে সব ট্রেড চলছে, একই সাথে 4-5টা ট্রেড চলছে। আমার মনে হয় না এটা কোনো ভালো কোনো একটা লজিক বা ভালো কোনো একটা স্ট্র্যাটেজি। ইন্টারডে ট্রেডিং করছেন, লিভারেজ দিচ্ছে আপনাকে, আপনার
সাপোজ 50,000 ফান্ডের এগেনস্টে আপনাকে 5 লাখ টাকা 10 লাখ টাকা ট্রেড করতে দিচ্ছে বলেই যে আপনাকে ট্রেড করে নিতে হবে, ঠিক আছে, একসাথে 5টা 7টা ট্রেড মেরে দিতে হবে। আরে মশাই, আপনি একটা ট্রেডকেই আপনি ঠিকঠাকভাবে দেখার বা কমপ্লিট করার মতো সিচুয়েশনে আপনি থাকেন না। একটা ট্রেড যখন আপনাকে কাঁপায়, আপনার মাথা খারাপ হয়ে যায়। একটা ট্রেড নেওয়া আছে বাই, সে যখন কিছু পয়েন্ট পড়ে না, যদি আপনার কোয়ান্টিটি বেশি থাকে, তখন আপনি তখন এমনিতেই মাথা ঠিক রাখতে পারেন না। আরে এত লস হয়ে গেল, এত লস হচ্ছে, এত চলছে, এই চলছে, ওই চলছে, কোনো রকম। যেহেতু সেটাও হয় কেন, আলটিমেটলি কেন হয়, সেটা অ্যাবসেন্স অফ ট্রেডিং প্ল্যানিং এর জন্যই হয় কিন্তু। হ্যাঁ, তো সেটা যখন আপনাকে কাঁপিয়ে দিতে থাকে, সেটা যখন আপনাকে কাঁপায়, তাহলে আপনি 5টা ট্রেডকে 7টা ট্রেডকে একসাথে কি করে ম্যানেজ করবেন? আপনি একটা পড়ছে, একটা উঠছে, কার কোথায় স্টপ লস, কার কোথায় টার্গেট, এতটা এক্সপার্ট আপনি হয়ে গেছেন, আপনি কি করে সেটা জানলেন? আপনি মার্কেটে আচ্ছা বড় বড় ট্রেডার ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে এই ধরনের এরকম 5টা 7টা ট্রেড একসাথে মারে না। হ্যাঁ, বড় জোর 2টো ট্রেড নেওয়া থাকলো, 2টো ট্রেডকে আমরা মানে অবজার্ভ করতে পারছি। ওইটুকুই ট্রেড মারুন যেটুকু আপনি খুব কাছ থেকে ট্রেডটাকে অবজার্ভ করতে পারছেন, ট্রেডটার প্রত্যেকটা চালকে আপনি ধরতে পারছেন, প্রত্যেকটা জিনিসকে আপনি ফলো করতে পারছেন, ততটুকুই ট্রেড মারবেন। কিন্তু তার চেয়ে বেশি ট্রেড মারতে যাবেন, কোনোটাই খেয়াল রাখতে পারবেন না। আপনার চোখের সামনে দিয়ে আপনার ভালো ভালো জোন যখন ভেঙে দেবে বা সেই সব জিনিসগুলো আপনি ধরতে পারবেন না, মানে প্রচুর লসের মধ্যে ঢুকে যাবেন কিন্তু। সো এটা একদম করবেন না। ওভার ট্রেডিং করবেন না। প্রথম দিকে অ্যাট এ টাইম একটাই ট্রেড করুন। সেই ট্রেডটা মানে অ্যাট এ টাইম বলছি আমি, সেই ট্রেডটা ক্লোজ হোক। সেই ট্রেডটা ক্লোজ হওয়ার পরে যদি সুযোগ পান, যদি দেখা যায় হ্যাঁ ভালো আছে, তাহলে একটা ট্রেড মারতে পারেন, সেটা আলাদা কথা। তবে আমি বলবো, যেদিন একটা ট্রেড নিলেন, প্রফিট হলো, মনিটর অফ করুন, ল্যাপটপ অফ করুন, মোবাইল অফ করুন, উঠে পড়ুন, এনজয় করুন, আবার পরের দিন দেখা যাবে। হ্যাঁ, এই করে যখন আপনি মার্কেটে একটা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন, এবং একদিন দুদিনে প্রফিটেবল না, মানে মাসের পর মাস, বছরের পর বছর আপনি একটা প্রফিটেবল জায়গায় থাকবেন, আপনার বেশ 4-5 বছরের প্রফিটেবল ট্রেডিং এর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, দেন আপনি ঠিক আছে আস্তে আস্তে কাজ করতে থাকুন। কিন্তু প্রথমে এরকম মানে লাফালাফি করবেন না দাদা, মুশকিলে পড়ে যাবেন। মুশকিলে এমন পড়বেন না, মানে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। প্রথম দিকে এত লাফালাফি করবেন না। ওকে, তো 4 নম্বর পয়েন্ট যেটা বলার ছিল, তাহলে ওভার ট্রেডিং বা একসাথে অনেক ট্রেডিং অ্যাট এ টাইম করা, সেটা উচিত নয়। তো পরের পয়েন্টটা হলো ওভার লিমিট। আগের পয়েন্টটার সাথে এই পয়েন্টটার একটু যোগাযোগ আছে, সেটা হচ্ছে ওভার ট্রেডিং। আগের পয়েন্টটা ছিল ওভার ট্রেডিং, এই পয়েন্টটি হলো ওভার লিমিট। এটা যোগাযোগ আছে, এই কারণেই আছে যে যতক্ষণ না আপনাকে ওভার লিমিট দিচ্ছে, ততক্ষণ আপনি ওভার ট্রেডিং করার কথা ভাবতে পারছেন না। মানে ব্রোকাররা তো দেখুন আপনাকে দেবেই, কারণ ওদের কাজই, আপনি যত ট্রেড করবেন তত ওর ব্রোকারেজ বাড়বে, যত আপনি ভলিউম বানাবেন তত ওদের ব্রোকারেজ বাড়বে। ওরা আপনাকে লিভারেজ দেবে, ওরা আপনাকে এক্সপোজার দেবে বা লিমিট দেবে, যাই বলুন না কেন। আপনার 10,000 টাকা আছে, আপনাকে 2 লাখ টাকার ট্রেড মারতে দেবে, কিন্তু আপনি কেন মারবেন? আপনি কেন ট্রেড নেবেন? কারণ আপনি আপনার ক্ষমতা অনুযায়ী ট্রেড নেবেন না। আপনি 2 লাখ টাকা ট্রেড মেরে দেবেন, 2 লাখ টাকার উপরে লস হবে, আপনার কিন্তু 10,000 টাকার উপরে লস হবে না। 2 লাখ টাকার কোয়ান্টিটি যত বেশি হবে, সেই কোয়ান্টিটির উপরে কিন্তু পার শেয়ার আপনার লস হতে থাকবে, পার শেয়ার অতগুলো কোয়ান্টিটির উপরে আপনার লস হবে। সো ওভার লিমিটটা আপনি করবেন না, ওভার লিমিটে ট্রেড করবেন না। 10,000 টাকা আছে, ঠিক আছে, আপনি 30,000 টাকার ট্রেড মারুন, তাও আপনি বেঁচে থাকবেন। আজ যদি আপনি বেঁচে থাকেন, মনে রাখবেন, আজ যদি আপনি মার্কেটে বেঁচে থাকেন, কালকে কিন্তু আপনি সেটাকে ট্রেড, আবার একটা ভালো ট্রেড আসলে সেটা থেকে তুলে নিতে পারবেন। কিন্তু আজকেই যদি আপনার কোমরটা ভেঙে যায়, কালকে আপনি আর উঠতে পারবেন না কিন্তু। তো ওভার লিমিটে কাজ করবেন না। নিজের ফান্ডের ওপরে আপনি কাজ করবেন, হ্যাঁ, লিমিট নিতেই পারেন যখন প্রচণ্ড শেখা হয়ে গেছে, আপনার নলেজ নিয়ে কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব নেই, শুধু ফান্ডটা কম আছে, তখন অল্প স্বল্প একটু বেশি ওদের লিমিটটাকে কাজে লাগান, সেটা ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এতটা ওভার লিমিটে কাজ করবেন না যাতে যদি কোনো ভুল ট্রেড হয়, যাতে আপনার শিরদাঁড়াটাই ভেঙে যায়।
তো এটা করবেন না। নাম্বার 7 যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে স্টপ লস অ্যান্ড টার্গেট শিফটিং। অনেকেই মার্কেটে আছে, আমি জানি না আপনারাও করেছেন কিনা, বা কেউ আমার এই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তো ট্রেডারদেরই অভিজ্ঞতা, তো আপনাদের সাথেও ঘটেছে কিনা আপনারাই বলতে পারবেন। সেটা হচ্ছে স্টপ লস অ্যান্ড টার্গেট শিফটিং। মানে আপনি ট্রেডে তো ঢুকেছেন, তো ঠিক আছে, আপনি ট্রেডে নির্দিষ্ট একটা ভাবনা চিন্তা করে ঢুকেছিলেন, ঢোকার পরে যখন ট্রেড আপনার উল্টো দিকে যাচ্ছে, ধরুন আপনি সাপোজ একটা ট্রেড নিয়েছেন, ট্রেড নেওয়ার পরে আপনি 200 টাকা এন্ট্রি মেরেছেন, আপনি জানেন 198 টাকা ভেঙে 195 টাকা ভেঙে গেলে আমি বেরিয়ে যাবো, ওটা আমার স্টপ লস, ঠিক আছে। আর ওদিকে টার্গেট হচ্ছে আমার সাপোজ 216 টাকা, সাপোজ টার্গেট হচ্ছে 216 টাকা, আর স্টপ লস হলো আপনার সাপোজ 195 টাকা। ধরুন একটা ট্রেডে ঢুকেছেন, একটা ট্রেড নিয়েছেন যেখানে আপনার 200 টাকাতে এন্ট্রি, 200 টাকায় এন্ট্রি মারছেন, 200 টাকায় এন্ট্রি, জাস্ট আ মিনিট, সাপোজ একটা ট্রেড নিয়েছেন যেখানে আপনার এন্ট্রি পয়েন্ট হলো 200 টাকা, আপনি এখান থেকে ঢুকবেন, আপনার স্টপ লস আছে 195 টাকা, সাপোজ আপনি উঠবে, আপনার প্ল্যানিং হচ্ছে আমি 210 টাকায় বেরিয়ে যাব। এবার ট্রেড চলছে, সাপোজ 200 টাকা এন্ট্রি নিয়েছেন, 203 টাকা পর্যন্ত গেছে ট্রেডটা, তারপরেই নামতে শুরু করেছে না দিয়ে 197, 198, 196 করছে। আপনি কি করলেন, হঠাৎ করে আরে খেয়ে দেবে, আমার স্টপ লস তো খেয়ে দেবে, 195 আমার স্টপ লস আছে, আমার স্টপ লস খেয়ে দেবে। আপনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গিয়ে কি করলেন, 195 এর স্টপ লসটাকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন যে না একটু উঠে যাক, নাহলে অনেকের ধারণা আছে যে স্টপ লস মার্কেটে হিট করে দেয় তারপরে উঠে যায়, তো অনেকে সরিয়ে দেয়, অনেকে স্টপ লসটাকে তার সরিয়ে দেয়, শিফট করে দিয়ে কি করলো, 190-তে করে দিল। এবার স্টক দাম করে নিচে মেরে সাপোজ 192, 191-এ চলে এলো, তখন সে আরো ভয় পেয়ে গিয়ে স্টপ লসটাকে তুলেই দেয়, কারণ সে যখন এই 5 টাকা লস নিতে পারেনি, সে তখন 190 মানে 10 টাকা লস কি করে নেবে, যে 5 টাকা লস নিতে পারেনি সে 10 টাকা লস কি করে নেবে। এটা একটা হিউম্যান সাইকোলজি। কি করে, সে স্টপ লসটাই তুলে দেয়, এবং দেখা যায় যে স্টক হয়তো সেদিনকে দেখা গেল এরকম হলো, এই ওঠার পরে এই নেমে গিয়ে 185 বা 182-তে ক্লোজ দিল। তাহলে আপনি যদি আপনার নির্দিষ্ট স্টপ লসে টিকে থাকতেন, তাহলে হয়তো আপনার 5 টাকা লস নিয়ে বেরিয়ে যেতেন আপনি। সেই লসটাকে আপনি বাড়িয়ে কি করলেন, 200 টাকা থেকে 182 মানে 18 টাকা লস করে নিলেন পার শেয়ার। ধরুন 100টা শেয়ার আছে বা 200টা শেয়ার আছে, আপনি তার মানে আপনার মাইন্ডটা সেট নেই। আপনি কি করলেন, আপনার মাইন্ডটা এতটাই দুর্বল যে আপনি আপনার স্টপ লসটাকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে 5 টাকার লসটাকে আপনি 18 টাকা লস করে নিলেন। তাছাড়া টার্গেট শিফটিং এর ক্ষেত্রেও এই ঘটনাটা কিন্তু ঘটে। ধরুন আপনি 210 টাকায় টার্গেট রেখেছেন, আপনি 207 টাকা 8 টাকা পর্যন্ত স্টকটা উঠেছে, ওঠার পরে একটু নেমে এসেছে, একটু খেলিয়েই নেমে এসেছে, 205-এর কাছে নেমে এসেছে। এরকম হয় স্টক মার্কেটে, কখনো স্টক মানে একদম রকেটের মতো উপর দিকে ছোটে না, একটু খেলিয়ে ওঠে নামে করতে ওঠে। তো 208 টাকাতেই আপনি হিলে গেলেন পুরো, দরকার নেই, 208-এ ভালো প্রফিট হচ্ছিল, 2 টাকা নেমে আসলো যখন, আপনি আর থাকতে পারলেন না, আপনি আর নিজেকে সহ্য করতে পারলেন না, হ্যাঁ, আপনার মধ্যে একটা পজিটিভ সুরসুরি শুরু হয়ে গেল। আপনি কি করলেন, আপনি ট্রেডটাকে 205-এই কেটে দিলেন, না বাবা দরকার নেই, 5 টাকা তো লাভ আসছে, থাক ঠিক আছে, 5 টাকা তো লাভ আসছে, দরকার নেই। যেই আপনি কাটলেন, আলটিমেটলি দেখা গেল যে তারপরে স্টক কিন্তু আপনার টার্গেটের জায়গাকে হিট করলো, 210ও দিল, 215 পর্যন্তও গেল হয়তো। এরকম ঘটনা আপনাদের সাথে ঘটে থাকবে। তো বারবার নিজের স্টপ লস এবং টার্গেটকে শিফট করবেন না। যখন আপনি একটা ট্রেডকে প্ল্যান করে নেমে পড়েছেন, দেন মানে করেঙ্গেই या मरेंगे সিচুয়েশন, আইদার আপনার স্টপ লস হিট হবে অথবা আপনার টার্গেট হিট হবে। মাঝখানে আপনি স্টককে নিয়ে বারবার শিফটিং করবেন না, আপনার স্টপ লসকে আপনার টার্গেটকে বারবার শিফটিং করবেন না। ডু অর ডাই সিচুয়েশন। আমি যখন ট্রেড যখন আমি মেরে নিয়েছি, দেন আর ইয়া পার হয় আমার স্টপ লস হিট হবে অথবা আমার টার্গেট হিট হবে। মাঝখানে আমি বারবার ধরে আমার টার্গেট এবং স্টপ লসকে বারবার চেঞ্জ করব না, বারবার শিফট করব না, মনে থাকবে। তাহলে 7 নম্বর পয়েন্ট হলো স্টপ লস এবং টার্গেট শিফটিং বারবার করব না। নেক্সট পয়েন্ট হলো অ্যাবসেন্স অফ
চেকলিস্ট। চেকলিস্ট মানে কি, মানে আমার যে ট্রেডিং সিস্টেম, সেই ট্রেডটাকে যখন আমি আইডেন্টিফাই করেছি, কিসের ওপরে করেছি। প্রথমত এরকম হতে পারে যে আমি 1 নম্বর আমি ক্যান্ডেলস্টিকের কিছু কনফার্মেশন দেখেছি, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেখছি। নেক্সট হয়তো আমি স্টকাস্টিক দেখছি, নেক্সট আরএসআই দেখছি, নেক্সট বলিঞ্জার ব্যান্ড দেখছি, নেক্সট পিভট দেখছি, ফিবোনাকি দেখছি। তো এরকম ভাবে আমার তো একটা চেকলিস্ট থাকবে যে হ্যাঁ, ক্যান্ডেলস্টিকে আমায় বলেছে বাই, ঠিক আছে, স্টকাস্টিকে আমাকে বলেছে বাই, ঠিক আছে, আরএসআই এখনো সেই জায়গায় যায়নি যে আমাকে বাইও বলছে না, সেলও বলছে না, তো আমি এই চেকলিস্টে আমি কাটা রাখবো। বলিঞ্জার ব্যান্ড আমায় বলেছে হ্যাঁ বাই, পিভট পয়েন্ট বলছে না বাই করা যাবে না, ফিবোনাকি পয়েন্ট বলছে চলো বাই। তা এইরকম ভাবে আমাদের একটা ফর্দর মতো একটা মানে চেকলিস্ট থাকবে, কিন্তু ইন্ডিকেটার্স এবং প্রাইস অ্যাকশন সবকিছু মিলিয়ে একটা চেকলিস্ট আমার থাকবে, যে চেকলিস্টে আমি টিক মেরে যে হ্যাঁ এ আমায় বাই বলেছে, এ আমায় বাই বলেছে, এ আমায় বাই বলেছে, কিন্তু এই দুটো আমায় বাই বলেনি। তাহলে সেই চেকলিস্টটা যদি আপনি করা থাকে আপনার, তাহলে কিন্তু ট্রেডটা নেওয়ার সময় আপনার মধ্যে কনফিডেন্স থাকবে। এই যে আপনি স্টপ লস এবং টার্গেট শিফটিং করেন, তার কারণ আপনার কোনো প্ল্যানিং নেই, আপনার কোনো চেকলিস্ট নেই। আপনার যদি এই চেকলিস্টটা থাকতো, আপনার একবার কিন্তু এর মধ্যে হোমওয়ার্ক হয়ে থাকতো যে হ্যাঁ এই ইন্ডিকেটর আমায় হ্যাঁ বলেছে, ইয়েস বলেছে, তাহলে আমার ট্রেডটা নেওয়া যায়। কিন্তু আপনি যদি সেই সব হোমওয়ার্কগুলো না করেন বা চেকলিস্টটা না করেন, তাহলে আপনি নিজে কনফিউজ তো থাকবেনই। ফলে কি হবে, যখন আপনি ট্রেডটা মারবেন, আপনার ট্রেডিং এর মধ্যেও কিন্তু সেই কনফিউশনটা আসবে এবং আপনি বারবার ট্রেডকে সঠিক টার্গেটের আগে বেরিয়ে পড়বেন বা সঠিক স্টপ লসের আগে বেরিয়ে পড়বেন। এই ঘটনাগুলো আপনাদের ঘটতে থাকবে, ঠিক আছে। তো এটা আমার নেক্সট পয়েন্ট ছিল যে অ্যাবসেন্স অফ চেকলিস্ট। আরেকটা লাস্ট কথা আমি বলবো যে দেখুন, মার্কেট কিন্তু ওভার স্মার্টদের গেম নয়, কিন্তু মার্কেট কিন্তু তাদের জন্য যাদের একটা সাউন্ড নলেজ আছে এবং মার্কেটের প্রতি সম্মান আছে। আমি সব জানি, এই ইন্ডিকেটর বুঝি, আমি ওই বুঝি, সেই বুঝি, তাদের জন্য মার্কেট নয়। কিন্তু মার্কেট তাদের জন্য যারা জানে, ডেফিনেটলি যারা ভালো সাউন্ড নলেজ আছে তাদের জন্য, এবং যারা প্রবাবিলিটিকে সম্মান করে। মার্কেটে হবেই বলে কিছু হয় না, হতে পারে, এবং সেই মানে 90% হওয়ার চান্স আছে, এবং সেই প্রবাবিলিটিটাকে আমি ট্রেড করব। এই 90% চান্স যখন আছে, তখন আমি ওয়াই নট এই ট্রেডটাকে আমি নেব। এই সম্মানটা মার্কেটকে দিয়ে যখন আপনি মাথাটা একটু নত করে যে হ্যাঁ মার্কেটে এটা 90% সম্ভাবনা আছে, তো আমি এই ট্রেডটা করব, এবং সেটা চেকলিস্ট দেখে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট সম্ভাবনা সেখানে আছে, দেন আমি ট্রেডটা করব। তো মার্কেট এরকম সব জানতাদের জন্য নয়, মার্কেট ওভার স্মার্টদের গেম নয়, মার্কেট ভীষণ সিম্পল স্ট্র্যাটেজিতে চললে কিন্তু তবেই মার্কেটে কাজ হবে। এবং সবসময় মার্কেটের প্রতি একটা সম্মান আপনাকে রাখতে হবে, তবেই আপনার ইচ্ছা করবে স্টপ লসটা লাগাতে, তবেই আপনার ইচ্ছা করবে যে আমি স্টপ লস ছাড়া ট্রেড দেব না। এই সম্মানটা যদি আপনি মার্কেটকে দেন, তবেই কিন্তু আপনি মার্কেটে টিকে থাকবেন। আদারওয়াইজ আপনি কিন্তু বারবার যদি ভাবেন যে না আমি ট্রেড নিয়েছি মানে এটা তো হবেই, তাহলে কিন্তু সেটা মুশকিলে পড়ে যাবেন আপনি। নেক্সট আরেকটা পয়েন্ট আমি বলতে চাইবো, এখানে আলোচনা করতে চাইবো, সেটা হলো আট নম্বর পয়েন্ট। আরেকটা ভাইটাল পয়েন্ট আমি বলতে চাইবো, সেটা হলো ওভার ইনভলভমেন্ট বলতে কি বলতে চাইছি, এটা জেনারেলি আমি বলতে চাইছি যে সুইং ট্রেডারদের জন্য, কিন্তু সুইং ট্রেডারদের জন্য বা ইনভেস্টিং স্টাইলে যারা ট্রেড করেন তাদের জন্য। ইন্টারডে ট্রেডারদের একটু ইনভলভমেন্ট বেশি থাকতে হবে, বারবার দেখতে হবে, বারবার টার্মিনালে চোখ রাখতে হবে, সেটা রাখতে হবে। কিন্তু সুইং ট্রেডিং যখন করছেন না, সাপোজ আপনি একটা উইকলি টাইম ফ্রেমে, উইকলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমে বা উইকলি সেট আপে আপনি একটা ট্রেড করছেন, যেটা আপনার এক্সপেকটেশন হচ্ছে আগামী 2-3 সপ্তাহের মধ্যে আপনাকে টার্গেট দিয়ে যাবে, বা মান্থলি সেট আপে কাজ করছেন যেখানে এক্সপেকটেশন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে আপনাকে দিয়ে যাবে। তো সেই জায়গায় অনেকে কিন্তু ওভার ইনভলভ হয়ে পড়ে, 15 মিনিট ছাড়া
স্টকটাকে দেখতে থাকে, কি হলো, আরে 15 মিনিটের ক্যান্ডেলে ভেঙে নিয়ে দেখতে থাকে, আর 5 মিনিটের ক্যান্ডেলে ভেঙে নিয়ে আরে ওখান থেকে ইনভার্টেড হ্যামার হয়ে গেল, আরে ভাই দোজি চলে এসছে, আরে ভাই আমার এবার তো স্টকটা পড়ে যাবে, এবার এই হবে সেই হবে, এনগালফিং চলে এসেছে, হ্যাঁ, বা মানে এই ধরনের ওভার ইনভলভমেন্ট কিন্তু ঠিক নয়। আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমে কাজ করছেন। আপনি কি উইকলি টাইম ফ্রেমে কাজ করছেন, আপনি কি মান্থলি টাইম ফ্রেমে কাজ করছেন, দেন মাঝখানে তো এরকম অনেক কিছুই হবে। মাঝখানে আসবে আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে কাজ করছেন, মাঝখানে এরকম লেভেল অনেক আসবে, মাঝখানে এরকম ক্যান্ডেলস্টিক, রিভার্সাল ক্যান্ডেলস্টিক অনেক রকম আসবে, যেখানে আপনাকে কনফিউজড করে দেবে। কিন্তু আপনি তো ওই টাইম ফ্রেমের উপরে চার্টটাকে দেখে ট্রেডটা নেননি, আপনি তো উইকলি বা মান্থলি টাইম ফ্রেমে চার্টটাকে দেখেছেন এবং সেই হিসেবে ট্রেডটাকে নিয়েছেন। তাহলে আপনি যখন আবার পরে স্টকটা ঠিকঠাক যাচ্ছে কি যাচ্ছে না যখন দেখতে যাচ্ছেন, তখন আপনি তাকে আবার শর্ট টাইম ফ্রেমে ভেঙে নিচ্ছেন, 5 মিনিটে 15 মিনিটে ভেঙে নিচ্ছেন, ভেঙে নিয়ে বারবার দেখছেন। এই যে থেকে একটু দেখি কি হলো, কতটা গেল, দেখলেন আগের বারে আপনি সাপোজ 200 টাকায় নিয়েছেন, 218 টাকা পর্যন্ত গেছিল, পরের বারে যখন দেখতে গেলেন দেখলেন 215 চলে এসছে, আরে 218 ছিল 215 চলে এলো, হ্যাঁ দেখি তো একটু চারটা, 10 মিনিটে ভাঙলেন, 15 মিনিটে ভাঙলেন, ভেঙে দেখলেন আরে ওখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল আসছে, আরে ভাই এ তো পড়ে যাবে, দরকার নেই, কেটে দিলেন। এগুলো কিন্তু ওভার ইনভলভমেন্টের জন্য হয়। আপনাকে নির্দিষ্ট আপনার সেট আপ থাকবে, আপনাকে মনে রাখতে হবে যে আমি কোন টাইম ফ্রেমে ট্রেডটাকে নিয়েছি, এবং সেই টাইম ফ্রেম জোনেই কিন্তু আপনার সেই লেভেলে কিন্তু সেই টাইম ফ্রেমের হিসাবে আপনার স্টপ লস থাকবে, সেই টাইম ফ্রেমের হিসাবে আপনার টার্গেট থাকবে, তবেই কিন্তু আপনি একটা স্টক থেকে সঠিকভাবে প্রফিট নিতে পারবেন। তো এই কিছু ভুল, যেগুলো খুবই মারাত্মক ভুল হয় ট্রেডারদের ক্ষেত্রে, ইন্টারডে ট্রেডার বলুন বা সুইং ট্রেডিং বলুন, সুইং ট্রেডারদের বলুন, এই ভুলগুলি হয়। আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের সাথে। যদি আপনাদের কিছু লাভ হয় তাহলে আমার ভালো লাগবে। ভিডিওটি ওভারঅল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ব্যাস দ্যাটস অল। বাই, ভালো থাকবেন।